হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের প্রাইমারি বলো, আপার প্রাইমারি এবং যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছো প্রত্যেকের জন্য কিন্তু আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্যালি যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেস্ট দেবে তাদেরকে খুবই ভালো করে আজকের টপিকটা জেনে যেতে হবে, কারণ বাংলা ব্যাকরণ থেকে তোমাদের ইন্টারভিউয়ে প্রচুর প্রশ্ন আসবে। আর যে টপিকগুলো আমি তোমাদেরকে পড়াবো সেই টপিকগুলো ভালো করে দেখে যাও। আশা করছি বিগত যতগুলো প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে আমার চ্যানেল যারা ফলো করেছে তারা জানে যে কতটা তারা উপকার পেয়েছে। তো প্রত্যেকে ক্লাসগুলো মন দিয়ে করো, আশা করছি প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি উদ্দেশ্য এবং হচ্ছে কি ভিডিও। আজকে টপিকটা কি, আজকে টপিকটা হচ্ছে উদ্দেশ্য ও ভিডিও। ওকে, তাহলে আজকের টপিকটা আমরা ভালো করে দেখে নিব, আশা করছি প্রত্যেকেরই কিন্তু হেল্প হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছিল 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষা, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে। এই বাক্যটিতে উদ্দেশ্য কি রয়েছে এটা বের করতে বলেছে। আবার যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো, দেখো একটু যদি আমরা খেয়াল করে দেখতে পাবো কোন সালে প্রশ্নটা এসেছিল। দেখো এই প্রশ্নটা দেখো, এখানে একটা প্রশ্ন এসেছিল, তোমার স্কুল কি আজ ছুটি ছিল? উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য কি হবে? তার মানে বুঝতে পেরেছো, এটার প্রশ্ন এসেছিল 2017 সালে। তাহলে প্রথম প্রশ্ন এসেছিল 2014 সালে, তারপরের প্রশ্ন এসেছে 2017 সালে। ঠিক আছে, তারপরে যদি আবার আমরা অন্য প্রশ্ন দেখি, দেখতে পাবো যে শিশুকালে সেই প্রাণ শক্তি নবীন ও প্রবল থাকে। উদ্ধৃত বাক্যাংশটির বিধিও কোনটি? তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন এসছে কবে, 2017 সালে। তাহলে 2014 সালে প্রশ্ন এসছে, 2017 সালে দুটো প্রশ্ন এসছে। আবার যদি আমরা দেখি, আমার বাবা উপহার পাওয়া লাল পেন দিয়ে লিখেছেন, এখানে এই বাক্যটি কিন্তু উদ্দেশ্য বিধিও থেকেই দিয়েছিল। এই প্রশ্নটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষায় এসেছিল। ওকে, তো আজকে তাহলে আমরা এই বিষয়ে কিন্তু ভালো করে পড়ে নেব। প্রত্যেকটা জিনিস যে যে পয়েন্টগুলো বলবো ভালো করে একটু বুঝে নাও, আশা করছি তোমাদের পরীক্ষাতে এর মধ্যে থেকেই কভার হয়ে যাবে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যান রেগুলার ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, দেখো তাহলে এই যে উদ্দেশ্য এবং বিধিও জানতে গেলে প্রথমে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি বাক্য সম্পর্কে। তাহলে প্রথমত জানবো বাক্য কি, এই সমস্ত বিষয়টা আমাদেরকে ভালো করে জানতে হবে। দেখো বাক্য কি বলছে, যে কয়েকটি সুসজ্জিত পদের দ্বারা মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাদেরকে আমরা কি বলবো, বাক্য বলবো। তাহলে প্রথমে আমরা কি জানবো, বাক্য কাকে বলা হয়। তাহলে বাক্য কাকে বলা হয়, যে কয়েকটি সুসজ্জিত পদের দ্বারা মনের কোনো ভাব প্রকাশ পাবে তাকে আমরা কি বলবো, বাক্য বলবো। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, ধরো আমি একটা বাক্য লিখলাম, যে আমি আমি ভাত খাবো। ঠিক আছে, এখানে আমি একটা বাক্য লিখলাম, দেখতে পাচ্ছ এই বাক্যটা কি বলা হয়েছে, যে এই বাক্যে বলা হয়েছে আমি ভাত খাবো। এই বাক্যটিতে আমরা কয়েকটি পদ দেখতে পাচ্ছি, দেখো তো কি কি পদ। এখানে আছে কি আমি, আমি একটা পদ, ভাত একটা পদ, খাবো একটা পদ। তাহলে এই বাক্যটিতে কটি পদ রয়েছে, তিনটি পদ রয়েছে। আমি ভাত খাবো, এগুলোকে কিন্তু আমরা কোনোভাবে শব্দ বলবো না, কারণ শব্দ বাক্যে ব্যবহার হতে পারে না। তাহলে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি স্যার? হ্যাঁ, যখন কোনো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হবে, আবার শোনো, যখন কোনো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হবে সেটা কিসে পরিণত হয়ে যায়, পদে পরিণত হয়ে যায়। আর পদ মানে একাধিক পদের মিশ্রণে, মানে একাধিক পদের সংগঠনের ফলে যদি আমাদের মনের ভাব প্রকাশ পায় তখন আমরা তাকে কি বলবো, বাক্য বলবো। বোঝা গেল? তাহলে কয়েকটি সুসজ্জিত পদ, এই যে আমি ভাত খাবো, এগুলো এক একটি পদ, এই পদগুলি সুসজ্জিত ভাবে আছে। এই বাক্যে কি বলা হয়েছে খাবো আমি ভাত বা খাবো ভাত আমি, এরকম কি বাক্যে বলা হয়েছে? বলা হয়নি। এই বাক্যে একটা ক্রম অনুযায়ী সুন্দর করে সাজানো আছে, অর্থাৎ বাক্যের কর্তা থাকবে, তারপরে কি থাকবে,
মানে কর্ম থাকবে, তারপরে ক্রিয়া থাকবে। এটা হচ্ছে বাক্যের বাংলা ভাষার গঠন। চলো, বাক্যে ব্যবহৃত পদগুলির তিনটি বৈশিষ্ট্য থাকবে। তাহলে কোনো একটা বাক্যকে আমরা তখনই বাক্য বলবো যখন তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান। কটি বৈশিষ্ট্য? তিনটি বৈশিষ্ট্য থাকবে। কি কি দেখো। নাম্বার ওয়ান বলছে কি আসক্তি। এই আসক্তি জিনিসটাকে আমাদেরকে ভালো করে বুঝে নাও। তাহলে কি বলছে একটু দেখে নাও। চলো দেখো, নেক্সট দেখো। তাহলে পরের বারে আমরা জানবো কি আসক্তি কাকে বলে। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আসক্তি কাকে বলে এবার বাক্যের সেটা জানতে হবে। আসক্তি বা নৈকট্য বলতে কি বোঝো দেখে নাও। বলছে বাক্যের বিভিন্ন অংশ যথা স্থানে সন্নিবিষ্ট করার নাম হচ্ছে আসক্তি। তাহলে কি বললাম, তাহলে বাক্যের আসক্তি কাকে বলছে? বাক্যের আসক্তি বলতে বোঝাচ্ছে যখন কোনো একটি বাক্যে যে সমস্ত পদগুলো থাকবে সেই পদগুলোকে আমরা যথাস্থানে মানে সঠিক স্থানে সন্নিবিষ্ট করার নাম হচ্ছে আসক্তি। যেমন ধরো আমি বললাম, একটা বাক্য বললাম, ধরো যে আমি স্কুল যাব। আমি একটা বাক্য ধরো লিখে ফেললাম কি আমি স্কুল যাব, তাই তো? এটা একটা বাক্য। আমি স্কুল যাব, তাই তো? আমি একটা বাক্য লিখলাম, ঠান্ডাতে লিখতেই পারছি না। আমি স্কুল যাব। ভালো করে দেখো বাক্যটা। এই বাক্যে একদম সুন্দর করে সাজানো আছে, তাই না? একদম বাক্যের যে গঠন, বাক্যের গঠন সুন্দর করে লেখা আছে। কিন্তু যখন আমি বলবো যে আমি যাব স্কুল, বাক্যটা কিন্তু ভুল। যখন আমি লিখব যে আমি যাব স্কুল, বাক্যটা কিন্তু ভুল হয়ে গেল। কারণ আমরা জানি বাংলার ব্যাকরণের ক্ষেত্রে ক্রিয়াপদ লাস্টের দিকেই বসে। তো সেক্ষেত্রে বাক্যটা কিন্তু ভুল হয়ে গেল। আমি যাব স্কুল, এই বাক্যটা কিন্তু ভুল। বোঝা গেল? তাহলে কি বলছে, বাক্যের বিভিন্ন অংশ যখন সঠিক জায়গায় বসে বাক্যের গুণগত মান বজায় রাখবে, সেটাকে আমরা কি বলবো, বাক্যের আসক্তি বা নৈকট্য। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর চলো, তারপরে সেকেন্ড যে বৈশিষ্ট্যটা রয়েছে বা যে শর্তটা রয়েছে, সেটাকে আমরা কি বলবো, যোগ্যতা বলবো। তাহলে যোগ্যতা বলতে কি বোঝায় দেখে নাও। বলছে কোনো পদ সমষ্টি উচ্চারিত হইবার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশের যদি কোনো অসঙ্গতি না থাকে, তবে ওই পদ সমষ্টি বাক্য গঠনের যোগ্যতা আছে বলে আমি মনে করব। তাহলে কি বলছে, যোগ্যতা বলতে কি বোঝাচ্ছে, কোনো পদ সমষ্টি উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশের যদি কোনো রকম অসঙ্গতি না থাকে। ধরো যখন ধরো কোনো একটা বাক্য রয়েছে, সে বাক্যের যদি মূল ভাবটা বজায় থাকে, সেখানে কোনো সমস্যা না থাকে বা কোনো রকম অসঙ্গতি না থাকে, সেই পদ সমষ্টি বাক্য গঠনের যোগ্যতা রয়েছে বলে আমি মনে করব। যেমন একটা উদাহরণ দেখো। বলছে অনিন্দিতা আগুনে সাঁতার দিচ্ছে। বলতো এই বাক্যটা কি ঠিক? তোমরা বলো, বাক্যটা কি ঠিক? অনিন্দিতা কি আগুনে সাঁতার দিতে পারে? একদম পারে না। তার মানে এই বাক্যের কিন্তু যোগ্যতা নেই। অর্থাৎ বাক্যের যে সম্পূর্ণ যে অর্থ, এই অর্থের মধ্যে কিন্তু অপসঙ্গতি রয়েছে। কারণ আমরা সাঁতার কোথায় কাটি? আমরা সাধারণত সাঁতার কাটি জলে। তাহলে অনিন্দিতা আগুনে সাঁতার দিতেছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। তারপর নেক্সট বলছে সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বলো, সূর্য কি পশ্চিম দিকে কখনো উদিত হয়? একদম নয়। তাহলে সূর্য কোন দিকে উদয় হয়? সূর্য উদয় হয় পূর্ব দিকে। তাহলে এটা কিন্তু আমরা বাক্য হিসাবে বলবো না, কারণ এই বাক্যের কিন্তু কোন রকম যোগ্যতা নেই। এই বাক্যের ভাব প্রকাশের মধ্যে একটি অসঙ্গতি লক্ষ্য করা যায়। তাই এই ধরনের বাক্যগুলোকে আমরা কিন্তু বলবো না, কারণ এক্ষেত্রে কি ধরনের ত্রুটি দেখা গেছে? এই ধরনের বাক্যে যোগ্যতার ত্রুটি দেখা গেছে। কিসের? যোগ্যতার ত্রুটি দেখা গেছে। মনে থাকবে? চলো নেক্সট দেখো। নেক্সট চলে আসি বাক্যের অন্যতম একটি শর্ত, সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বলতে কি বোঝো দেখে নাও। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে।
এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। পরের যেটা আমরা দেখতে পাবো বা পরের যেটা শর্ত রয়েছে সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষা বলতে কি বোঝায় সেই বিষয়টা আমরা এবার একটু দেখে নিব। বলছি দেখো, বাক্যের কিছু অংশ বলিবার পর অবশিষ্ট অংশটুকু বলিবার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে, কি বলছে, আগ্রহ থাকে, না বলা অংশটি শুনিবার জন্য শ্রোতারও মনে তেমনি একটি আগ্রহ থাকে। ধরো কোনো একটা আমি জিনিস বলতে চাইছি, ভালো করে বুঝো। ধরো আমি একটা কোনো একটা জিনিস বলতে চাইছি, অর্থাৎ বলার জন্য কি থাকবে, আমি বলতে বলতে অফ করে দিলাম, বাকিটুক বলার জন্য কি থাকবে, আমার মনের মধ্যে একটা আগ্রহ থাকবে যে আমি কখন বলবো। আর যারা আমার কথাগুলো শুনছে, শোনার প্রতি তাদের যে আগ্রহ থাকছে বা আগ্রহ রয়েছে, বাক্যে ব্যবহৃত পদসমষ্টি যদি এই আগ্রহ পরিতৃপ্ত করতে পারে তবেই সেই বাক্যটির আকাঙ্ক্ষা আছে বলে বুঝতে হবে। যেমন ধরো আমি একটা বাক্য বললাম যে আমি বাড়ি গিয়ে ভাত খেয়ে, আমি আর কিছু বললাম না, ধরো আমার আর কিচ্ছু বলার নেই, আমি বাড়ি গিয়ে ভাত খেয়ে, আমার আর কিচ্ছু বলার নেই। যে আমার কথাগুলো শুনবে তার তো মনে একটা প্রশ্ন হতে পারে যে তুমি বাড়ি গিয়ে ভাত খেয়ে কি খেলা করতে যাবে, না টিউশনি যাবে, না পড়তে বসবে, এটা তো বলবে। তাহলে একটা আমার যেমন বলার জন্য মনের মধ্যে আগ্রহ আছে, ঠিক অন্যজনের শোনার জন্য ঠিক তেমনি একটা আগ্রহ আছে। কিন্তু আমার বলার পর ধরো আমি কোনো একটা জিনিস বললাম, আমার আর কোনো বলার প্রতি আগ্রহ নেই, সেটাকে আমরা কিন্তু বাক্য বলবো না বা বাক্যের আকাঙ্ক্ষা বলবো না। বুঝতে পেরেছো? তাহলে বাক্যের আকাঙ্ক্ষা বলতে বোঝাচ্ছে বাক্যের কিছু অংশ বলিবার পর অবশিষ্ট অংশটুকু বলিবার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে, মানে যে কিছুটা বাকি থাকলে যেমন আমরা বলতে চাই, না বলা অংশটি শুনিবার জন্য শ্রোতারও মনে তেমনি ঠিক একটি আগ্রহ জন্ম নেয়। বাক্যে ব্যবহৃত পদসমষ্টি যদি এ আগ্রহ পরিতৃপ্ত করতে পারে তবেই সেই বাক্যটির আকাঙ্ক্ষা রয়েছে বলে আমি মনে করব। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে বাক্যের পরিপূর্ণ অর্থ থাকতে হবে, বাক্যটা শোনার যে আকাঙ্ক্ষা থাকতে হবে, তবেই আমরা বাক্যটাকে আকাঙ্ক্ষা বা যোগ্যতা বলবো। যেমন দেখো এখানে ভালো করে একটা উদাহরণ দেখো, তোমাদের শ্রেণীর মনীষা, ধরো একটা আমি একটা উদাহরণ দিলাম যে তোমাদের শ্রেণীর মনীষা, এইটুকু বলিয়া যদি আর কিছু না বলি তাহলে তাহলে অবশিষ্ট অংশটি শুনবার জন্য কি তোমাদের মন ব্যাকুল হয়ে উঠবে না? আমি ধরো কোনো একটা জিনিস বললাম যে তোমাদের ক্লাসের মনীষা, তোমাদের মনের মধ্যে একটা অনেক প্রশ্ন জাগবে যে আমাদের ক্লাসের মনীষার কি হলো, তাই না? সেই ব্যাকুলতা দূর করিবার জন্য যখন বলিলাম নিখিল ভারত সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে, যখন আমি বললাম যে তোমাদের ক্লাসের মনীষা নিখিল ভারত সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে, অমনি তোমাদের ব্যাকুলতা দূর হইল, আমারও আকুলতা মিটে গেল, আমার যে বলার জন্য মনের মধ্যে যে একটা আকুলতা ছিল সে আকুলতাটা দূর হয়ে গেল। বক্তা এবং শ্রোতা সকলেরই আকাঙ্ক্ষা মিটিয়া ক্ষমতা বাক্যটি রয়েছে, মানে যে বাক্যটি বক্তা এবং শ্রোতার দুজনেরই কিন্তু মনের আকাঙ্ক্ষা দূর করতে সম্ভবপর হয়, সেই বাক্যগুলিকে আমরা কি বলবো, পরিপূর্ণ শুদ্ধ বাক্য বলবো। এটা কি বলবো, বাক্যের আকাঙ্ক্ষা। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বাক্যের দুটি অংশ রয়েছে, একটি বাক্যের মেনলি দুটি অংশ, কটি অংশ রয়েছে, মেনলি দুটি অংশ রয়েছে। একটাকে আমরা কি বলবো, উদ্দেশ্য, আর একটাকে আমরা কি বলবো বলতো, আর একটিকে আমরা বলবো বিধিও। তাহলে কোনটিকে উদ্দেশ্য কোনটিকে বিধি বলবো, এই বিষয়টা আমাদেরকে এবার ভালো করে জানতে হবে। ঠিক আছে? দেখো বলছে প্রতিটি বাক্যের দুটি প্রধান অংশ, কটি অংশ থাকে, দুটি অংশ। একটিকে বলছে উদ্দেশ্য, নাম্বার ওয়ান উদ্দেশ্য, অন্যটি হচ্ছে কি, অন্যটি হচ্ছে বিধিও, 2 নাম্বার হচ্ছে বিধিও। তাহলে একটি বাক্যের কটি অংশ, একটি বাক্যের দুটি অংশ, একটি হচ্ছে উদ্দেশ্য, অপরটিকে আমরা কি বলবো, বিধিও। ওকে, চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি উদ্দেশ্যকে নিয়ে, অর্থাৎ কোনো একটা বাক্যের উদ্দেশ্য কাকে বলে এই বিষয়টা আমাদেরকে ভালো করে এবার জানতে হবে। ওকে, প্রত্যেকটা জিনিস আমরা জেনে নিব, একদম খুঁটিনাটি যেগুলো আমাদের কিন্তু পরীক্ষায় আসবে। দেখো
প্রথমে দেখব কি উদ্দেশ্য কাকে বলা হয়। বলছে একটি বাক্যে যার সম্পর্কে কিংবা যাকে কেন্দ্র করে কিছু বলা হয় তাকে সেই বাক্যের উদ্দেশ্য বলা হয়। তাহলে প্রথমের সংজ্ঞাটা আমরা ভালো করে দেখে নিলাম যে একটি বাক্যে যার সম্পর্কে কিংবা যাকে কেন্দ্র করে কিছু বলা হয় তাকে আমরা কি বলবো, সেই বাক্যের উদ্দেশ্য বলবো। ইংরেজি ভাষায় একে কি বলা হয়, সাবজেক্ট বলা হয়। তাহলে ইংরেজিতে কি বলা হয়, ইংরেজিতে এটাকে সাবজেক্ট বলা হয়। যেমন একটা উদাহরণ দেখো, রবীন্দ্রনাথ রাখি বন্ধন প্রচলন করলেন। এই বাক্যটিতে রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে, যে তিনি রাখি বন্ধন প্রচলন করলেন। তাহলে একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে, যার সম্পর্কে, কার সম্পর্কে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হচ্ছে। তাই এই বাক্যে উদ্দেশ্যকে রবীন্দ্রনাথ। বোঝা গেল। এবার দেখো বিধিও কাকে বলে। বলছে ইংরেজি ভাষায় প্রেডিকেট নামে প্রচলিত যেটি বা যে বাক্যাংশে উদ্দেশ্যের গুণাগুণ সম্পর্কে কিছু বলা হয় তাকে আমরা কি বলবো, বিধিও বলবো। তাহলে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে, তাহলে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটাকে আমরা কি বলবো, বিধিও বলবো। আর বিধিওকে ইংরেজিতে কি বলা হয়, প্রেডিকেট বলা হয়। তাহলে উদ্দেশ্য কাকে বলবো, যার সম্পর্কে কিছু বলা হবে, যার সম্পর্কে কিছু বলা হবে তাকে বলবো উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটাকে আমরা কি বলবো, বিধিও বলবো। যেমন দেখো একটা উদাহরণ, যেমন উদাহরণটা কি, রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব প্রচলন করেন। রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব প্রচলন করেন। তাহলে এখানে উদ্দেশ্যকে, উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ, এটা হচ্ছে উদ্দেশ্য। আর তাহলে বিধিও কোনটা, রাখি বন্ধন প্রচলন করলেন, এই পুরোটাকে আমরা কি বলবো, বিধিও বলবো। এই বাক্যটিতে রাখি বন্ধন উৎসব প্রচলন করলেন, এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটাকে আমরা কি বলবো, বিধিও বলবো। তাহলে একটি বাক্যের উদ্দেশ্য এবং একটি বাক্যের বিধিও বোঝা গেল। তাহলে একটি বাক্যের সাবজেক্ট বা একটি বাক্যের প্রেডিকেট কোনটা কি বুঝতে পেরেছো, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছি দেখো, উদ্দেশ্য এবং বিধিও এই প্রাথমিক আলোচনা পর্বে মনে রাখা প্রয়োজন, বাক্যের সাধারণত উদ্দেশ্য আগে এবং বিধিও পরে বসে। সাধারণত, ভালো করে বোঝো, এটা কিন্তু একদম বাধ্যতামূলক নয় যে তোমার বিধিও মানে যে পরে বসবে এমনটা নয়। বিধিও অনেক সময় বাক্যের প্রথমে বসতে পারে, সেটা আলাদা কেস। কিন্তু সাধারণত কোনো একটি বাক্যে উদ্দেশ্য প্রথমে বসবে আর বিধিও শেষের দিকে বসবে। তবে কখনো কখনো এর ব্যতিক্রম ঘটতে পারে। যেমন দেখো, 100 ভাই ও এক বোনের মধ্যে দুর্যোধন বড়। কি বললাম, এই জায়গাটা ভালো করে একটু বুঝে নাও। চলো নেক্সট দেখো। তাহলে এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো এই উদাহরণটা ভালো করে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন বলছে 100 ভাই, কি বলা হয়েছে, 100 ভাই ও এক বোনের মধ্যে দুর্যোধন বড়। মানে 100টা ভাই রয়েছে আর একটি বোন রয়েছে, সবার মধ্যে কিন্তু দুর্যোধন বড়। এই বাক্যে দেখতে পাচ্ছি এই দুর্যোধন, এই দুর্যোধনটা কি উদ্দেশ্য না বিধিও বলো তো? অবশ্যই এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে দুর্যোধন। কিন্তু এই উদ্দেশ্য বা সাবজেক্ট কি বাক্যের প্রথমে বসেছে? একদম নয়, এটি কিন্তু বাক্যের শেষের দিকে বসেছে। তাহলে এই বাক্যে কি দুর্যোধনকে আমরা বিধিও বলবো? একদম নয়। বোঝা গেল? তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে সাধারণত বাক্যের প্রথমে উদ্দেশ্য থাকে এবং শেষের দিকটাকে আমরা কি বলবো, বিধিও বলবো। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। কিংবা কোনো কথাই বলবো না আজ আমি। আরেকটা বাক্য দেখো, এখানে একটি বাক্য রয়েছে, এই একটি বাক্য, আর এ একটি বাক্য। এখানে দেখো আর একটি বাক্য রয়েছে বা আরেকটা বাক্য। এই বাক্যে কি বলা হয়েছে, কোনো কথাই বলবো না আজ আমি। কোনো কথাই বলবো না আজ আমি। এই বাক্যে উদ্দেশ্য কে, এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে আমি। আমি আজকে কোনো কথাই বলবো না। তাহলে এই বাক্যে যখন আমিটা উদ্দেশ্য, তাহলে কি হবে, বাক্যের উদ্দেশ্য কিন্তু কি হয়, বাক্যের কিন্তু শেষ অংশেও বসতে পারে। কিন্তু সাধারণত বাক্যের উদ্দেশ্য কিন্তু প্রথম দিকেই থাকে। এগুলো কিছু ব্যতিক্রম, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট দেখো, বাক্যে উদ্দেশ্য বিধিও অংশ উজ্জ্বল থাকতে পারে। তাহলে কোনো একটি বাক্যে উদ্দেশ্য এবং বিধিও
দুটোই কিন্তু উজ্জ্ব থাকতে পারে, উদ্দেশ্য উজ্জ্ব থাকতে পারে, আবার বিধিও কিন্তু উজ্জ্ব থাকতে পারে। যেমন ধরো একটা বাক্য বলি, আজকে কি যাবে? এই যে বাক্য দেখো, এখানে বাক্যটির উদ্দেশ্য কি? তুমি, তুমি কিন্তু উজ্জ্ব। তা আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি আজকে যাবে? তুমি কি আজকে যাবে? বা আজকে তুমি কি যাবে? এই যে একটা বাক্য, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে তুমি। এখানে তুমিটা কিন্তু নেই, অর্থাৎ তুমিটা এখানে উজ্জ্ব আছো। আজই তো তোমার আসার কথা। আর একটা বাক্য, এই বাক্যটা কি বলছে? আজই তো তোমার আসার কথা। বাক্যটির বিধিও আছে বা ছিল এখানে লুপ্ত। তো বাক্যটির বিধিও কি হবে? আছে বা ছিল, এটা কিন্তু লুপ্ত আছে, তাহলে কি হবে? আজই তো তোমার আসার কথা ছিল। ঠিক আছে, আজই তো তোমার আসার কথা ছিল, এই ছিলটা কিন্তু এই বাক্যে কি রয়েছে? লুপ্ত রয়েছে। তাহলে একটি বাক্যে উদ্দেশ্য যেমন লুপ্ত থাকতে পারে, বিধিও তেমন কি থাকতে পারে? লুপ্ত থাকতে পারে। একটা জিনিস মাথায় রাখবে, বিধিওর প্রধান অংশকে আমরা কি বলবো? বিধিওর প্রধান অংশকে আমরা কি বলবো? ক্রিয়াপদ। কি বলবো? মাথায় রাখো ভালো করে, ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে বিধিওর যে প্রধান অংশ, বিধিওর প্রধান অংশকে আমরা কি বলবো? ক্রিয়াপদ বলবো। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। চলো, বুঝতে পেরেছো তাহলে? তাহলে উদ্দেশ্য, একটি বাক্যে যেমন উদ্দেশ্য কিন্তু উজ্জ্ব থাকতে পারে, ঠিক তেমনি একটি বাক্যে কিন্তু বিধিও উজ্জ্ব থাকতে পারে। এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই জিনিসটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আমি এখানে কিন্তু দুটো উদাহরণ দিয়ে দিলাম। বোঝা গেল? ক্লিয়ার? দেখো, উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝায়? আর একটা জিনিস আমরা ভালো করে পড়বো, সেটা কি? সেটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। এই উদ্দেশ্যের সম্প্রসারকটা কি বলছে? বাক্যের মূল উদ্দেশ্যের পরিচায়ক পদ বা পদগুলোকে উদ্দেশ্যের সম্প্রসারক বলে। তাহলে কি বললাম? একটি বাক্যে যে উদ্দেশ্য থাকবে, সে উদ্দেশ্যের কি থাকছে? সে উদ্দেশ্যটাকে পরিচায়ক করছে, মানে পরিচালনা করছে, বা সে মানে উদ্দেশ্য সম্পর্কে আরো যে অ্যাডজেক্টিভ গুলো অ্যাড করা হয়েছে, সেগুলোকে আমরা কি বলবো? উদ্দেশ্যের সম্প্রসারক। প্রকৃতপক্ষে উদ্দেশ্যের বিশেষণ প্রভৃতি যে সমস্ত শব্দ উদ্দেশ্যের সঙ্গে সাধারণত পূর্বে বসে, আবারও বললাম সাধারণত, উদ্দেশ্য সম্প্রসারক সাধারণত উদ্দেশ্যের পূর্বে বসে, সাধারণত যুক্ত হয়ে তার অর্থকে বিশেষভাবে পরিস্ফুটিত বা বিশেষিত করে, তাকে কি বলা হয়? উদ্দেশ্যের সম্প্রসারক বলা হয়। তাহলে কি বললাম? যখন কোনো একটি বাক্যে কোনো একটি উদ্দেশ্য থাকবে, সে উদ্দেশ্যের আগে যে সমস্ত বিশেষণগুলো যুক্ত করে ওই উদ্দেশ্য পদটিকে আরো বেশি সুন্দর করে তোলে, সেগুলোকে আমরা কি বলবো? উদ্দেশ্যের সম্প্রসারক। যেমন দেখো বলা হয়েছে, যেমন একটা উদাহরণ দিই, বললাম যে কুখ্যাত দস্যু দল ধরা পড়েছে। তাহলে কি বললাম? আমি তো বাক্যটা এইভাবে লিখতে পারতাম, দস্যু দল ধরা পড়েছে, লিখতে পারতাম কি না? কিন্তু দেখো আমি কি লিখেছি? কুখ্যাত। এই কুখ্যাতটা কি? এই কুখ্যাতটা হচ্ছে একটি উদ্দেশ্য সম্প্রসারক। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই বাক্যে উদ্দেশ্য সম্প্রসারক কোনটি যদি পরীক্ষা আসে, তাহলে কি হবে আনসার? এই বাক্যে উদ্দেশ্য সম্প্রসারক হচ্ছে কুখ্যাত। এই কুখ্যাত হচ্ছে কি? উদ্দেশ্য সম্প্রসারক। আর উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে কি? দস্যু দল। আবার যদি বলা হয় কুখ্যাত দস্যু দল, এটা কি উদ্দেশ্য হবে? হ্যাঁ, এই কুখ্যাত দস্যু দল, এটাকে আমরা উদ্দেশ্য বলবো। আর এই বাক্যের বিধিও কি? ধরা পড়েছে। এই বাক্যের বিধিও কি? ধরা পড়েছে। আমি আর একটা বললাম, রামের ভাই এসেছে। এখানে কি বললাম? রামের ভাই এসেছে। কে এসেছে? রামের ভাই এসেছে। তাহলে ভাইটা হচ্ছে এখানে মেন উদ্দেশ্য। আর এই রামের, এই রামেরটা কি? রামেরটা হচ্ছে একটি উদ্দেশ্যের সম্প্রসারক, মানে উদ্দেশ্যকে আরো সুন্দরভাবে তুলে ধরার জন্য উদ্দেশ্য সম্প্রসারক ব্যবহার করা হয়। তাই রামের হবে এখানে কি? উদ্দেশ্য সম্প্রসারক। আর ভাইটা কি হবে? উদ্দেশ্য। আর এসেছেটা কি? এসেছে হবে তাহলে আমাদের বিধিও। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নীল রঙের জামা পরে বেটে খাটো ছোট্ট মেয়েটি নাচে। কি বললাম? নীল রঙের জামা পরে বেটে খাটো ছোট্ট মেয়েটি নাচে। এই জায়গাটা একটু বোঝো, এই বাক্যটা একটু বোঝো। বলছে নীল রঙের জামা পরে বেটে খাটো ছোট্ট মেয়েটি নাচে। এখানে কি হবে? মেয়েটি। এই মেয়েটি হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য। এই বাক্যের মেয়েটি হলো উদ্দেশ্য।
আর এই নাচেটা কি, নাচেটা হচ্ছে বিধিও। তাহলে বাকি যা দেখতে পাচ্ছ নীল রঙের জামা পরে বেটে খাটো ছোট্ট, এগুলো সব কিন্তু কি হবে, উদ্দেশ্যর সম্প্রসারক। বোঝা গেল? কারণ এই মেয়েটিকে সবগুলো কি করছে, বিশেষিত করছে। তাই এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো, যার কথা তোমরা বলে থাকো তিনি এসেছেন। তাহলে এখানে দেখো, যার কথা তোমরা বলে থাকো তিনি এসেছেন। এ বাক্যে উদ্দেশ্য কে হবে বলো? এ বাক্যে মেন উদ্দেশ্য হচ্ছে তিনি, তিনি এসেছেন হচ্ছে বিধিও। আর যার কথা তোমরা বলে থাকো, এগুলোকে আমরা সব কি বলবো, উদ্দেশ্য সম্প্রসারক। তারপর নেক্সট দেখো, রতন মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। রতন মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, এই জায়গাটা একটু বোঝো। বুঝতে পারলে? তাহলে এখানে যে আমি উদাহরণটা দিলাম কি, রতন মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। তাহলে এখানে উদ্দেশ্য কি হবে একটু বলে ফেলো সবাই, প্রত্যেকে ঝটপট করে, প্রত্যেকে ঝটপট করে বলে ফেলো। তাহলে এখানে উদ্দেশ্য কি, এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের রতন, রতন হচ্ছে উদ্দেশ্য। আর মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, তাহলে রতন সম্পর্কে বলা হয়েছে কি, রতন সম্পর্কে বলা হচ্ছে যে রতন মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। তাহলে এইগুলোটা পুরোটা, এই যে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, এটাকে আমরা কি বলবো, বিধিও বলবো। তাহলে রতন হচ্ছে উদ্দেশ্য, আর মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, এটাকে আমরা কি বলবো, বিধিও বলবো। এবার নেক্সট দেখো, বলছে দশম শ্রেণীর ছাত্র রতন মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। এবার এই বাক্যটা দেখো, এবার দেখো দশম শ্রেণীর ছাত্র রতন, এই যে একটা কথা আমি উল্লেখ করে দিলাম, দশম শ্রেণীর ছাত্র, এই লাইনটাকে আমরা কি বলবো, এই লাইনটাকে আমরা বলবো কি, উদ্দেশ্যের সম্প্রসারক। আর রতনটা কি উদ্দেশ্য, আর মাধ্যমিক পরীক্ষা ফেল করেছে, এটাকে আমরা বিধিও বলবো। তাহলে বুঝতে পেরেছো? তাহলে দশম শ্রেণীর ছাত্র রতন মাধ্যমিক পরীক্ষা ফেল করেছে, দশম শ্রেণীর ছাত্র হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক, রতন হচ্ছে উদ্দেশ্য, আর মাধ্যমিক পরীক্ষা ফেল করেছে, এটাকে আমরা কি বলবো, বিধিও বলবো। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে সরকারি অনুদান প্রাপ্ত কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রতন মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। তাহলে আরো কিছু আমি যোগ করে দিলাম। তাহলে এখানে উদ্দেশ্য সম্প্রসারক কোনটি, এইখান থেকে পুরোটা, যে সরকারি অনুমোদন প্রাপ্ত কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র, এই পুরোটা, এইখান থেকে এই পুরোটাকে আমরা কি বলবো, উদ্দেশ্য সম্প্রসারক। আর রতনটা হচ্ছে মেন উদ্দেশ্য, মাধ্যমিক পরীক্ষা ফেল করেছে, এটাকে আমরা কি বলবো, বিধিও। তাহলে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্প্রসারক জিনিসটা বুঝতে পেরেছো? আশা করছি প্রত্যেকে কিন্তু জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, চলো নেক্সট দেখো, পরেরটা আমরা জানবো কি, বিধিও সম্প্রসারক। তাহলে বিধিও সম্প্রসারক বলতে কি বোঝায়, এই জায়গাটা আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। দেখো, বলছে মূল বিধিও পরিচায়ক পদ বা পদগুলিকে সাধারণভাবে বিধিও সম্প্রসারক বলে। একদম ঠিক। এর আগে যখন উদ্দেশ্যের আগে বা উদ্দেশ্য পরিচায়ক পদগুলোকে আমরা কি বলতাম, উদ্দেশ্য সম্প্রসারক, ঠিক তেমনি মেন যে বিধিও রয়েছে, সে বিধিওর যে পরিচায়ক পদগুলি রয়েছে, সেই পরিচায়ক পদগুলিকে আমরা কি বলবো, বিধিও সম্প্রসারক। কখনো কখনো বিধিও সম্প্রসারক উদ্দেশ্যর আগে এসে বসে যায়। তাহলে কি বললাম, অনেক সময় আমরা দেখতে পাবো যে বিধিও যে সম্প্রসারক গুলো উদ্দেশ্যের আগে বসে, বাক্যের অর্থ দেখে তোমাকে সেই জিনিসটাকে বুঝে নিতে হবে। যেমন দেখো, প্রচন্ড শব্দে ডালিমের মনোসংযোগ ছিন্ন হলো। কি বললাম, প্রচন্ডের শব্দে ডালিমের মনোযোগ ছিন্ন হলো। তাহলে কার মনোযোগ ছিন্ন হলো, ডালিমের। আর এই প্রচন্ড শব্দে, ভালো করে দেখো, এই প্রচন্ড শব্দে কি হবে, এটা কি উদ্দেশ্য সম্প্রসারক, একদম নয়, এটাকে আমরা কি বলবো, বিধিও। তাহলে এটা হচ্ছে কি বিধিওর অংশ, ডালিমের প্রচন্ড শব্দে মনোযোগ বিচ্ছিন্ন হলো। তাহলে এখানে কি হবে, প্রচন্ড শব্দে, এটা হবে কি বিধিও সম্প্রসারক। তারপর দেখো, মেয়েটি নাচে, একটি বাক্য, মেয়েটি কি হবে, উদ্দেশ্য, নাচেটা কি হবে, বিধিও। একটা বাক্য দেখো, মেয়েটি তবলার সাথে রোজ ঘুমুর পরে নাচে। মেয়েটি তবলার সাথে রোজ ঘুমুর পরে নাচে। তাহলে মেয়েটি উদ্দেশ্য, তবলার সাথে রোজ ঘুমুর পরে নাচে। তাহলে এখানে কি হবে, নাচেটা হচ্ছে বিধিও, আর এই তবলার সাথে রোজ ঘুমুর পরে, এটাকে আমরা কি বলবো, বিধিও, বিধিও সম্প্রসারক বলবো। নেক্সট দেখো, রতন পরীক্ষায় ফেল করেছে, এটি একটি প্রশ্ন। তাহলে রতনটা কি, রতনটা হচ্ছে উদ্দেশ্য, পরীক্ষায় ফেল করেছে, এটা হচ্ছে বিধিও। কিন্তু বলা হলো রতন 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে।
তাহলে 2019 সালের মাধ্যমিক পরীক্ষা, এটাকে আমরা কি বলবো? বিধিও সম্প্রসারক। তাহলে উদ্দেশ্য এবং বিধিও কি, উদ্দেশ্য সম্প্রসারক, বিধিও সম্প্রসারক কি, বুঝতে পেরেছো? এগুলো একটু ভালো করে দেখে যাও, তোমাদের পরীক্ষা কিন্তু খুব পরীক্ষা প্রশ্ন আসবে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।